নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে আজকে একটা নতুন দল আত্মপ্রকাশ করেছে। সেই দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক দল না, বাংলা এবং ইংলিশের মিশ্রণে একটা হজবরল নাম আমি বলবো এটাকে, জাতীয় নাগরিক পার্টি। তো চিন্তা করে দেখেন। এনিওয়ে, তো এই দলটির বেশ কিছু কথা শুনেছি, কিছু কথা ভালো লেগেছে, কিছু কথা নিয়ে কথা আছে। তারা বলেছে যে আমরা সামনের কথা বলতে চাই, ইতিহাস পেরিয়ে সম্ভাবনাময় বাংলাদেশের কথা জানাতে চাই। বাংলাদেশকে কখনোই ভাগ করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। সুন্দর সুন্দর কথা বলেছেন। তো আমরা সামনের কথা বলতে চাই। তো আপনারা সামনের কথা বলতে চান, তো পিছনের কথা ভুলে গিয়ে। বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়েছিল 1971 সালের একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। সুতরাং আপনারা যখন শুধু সামনের কথা বলতে চান এবং পিছনের কথা ভুলে যেতে চান, তখন কি বলা যায়? বাপ ছাড়াই কি পোলার জন্ম হয়েছে? বিষয়টা কিন্তু এরকমই মনে হচ্ছে। তারপরে তারা আরেকটা জিনিস বলেছে যে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না। কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা দেশ যার যার নিজস্ব স্বকীয়তা নিয়ে, নিজস্ব এজেন্ডা নিয়ে নিজের জনগণের জন্য রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তান এবং ভারতকে যখন আপনি এক কাতারে নিয়ে আসবেন, তখন কি বোঝা যায়? তখন আপনার মধ্যে যে একটা বৈরিতা আছে সেটা কিন্তু স্পষ্টই। আমরা কিন্তু দেখেছি যে তারা বিদেশি কূটনীতিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। কূটনীতিক বলতে যারা গিয়েছিল শুধু পাকিস্তান এবং ভ্যাটিকান যেই গভর্নমেন্ট আছে, তো ভ্যাটিকানের একজন প্রতিনিধি সেইখানে গিয়েছিল, আর পাকিস্তানের প্রতিনিধি গিয়েছিল, অন্য কেউ যায় নাই। সুতরাং বোঝাই যাচ্ছে যে কলকাঠি যারা নাড়ার তারা সেইখানে নেড়েছে। আপনাদের কূটনীতিক এত বহর, বিভিন্ন দেশকে আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন, কেউ যায়নি, পাকিস্তান গেছে শুধু। তো এখন ভারত এবং পাকিস্তানকে যখন এক কাতারে মিলিয়ে দেখবেন, তখন বোঝাই যায় যে ইউ আর এ কনফিউজড জেনারেশন। আপনারা সুর এবং অসুরের মধ্যে যেই পার্থক্য সেটা বুঝেন না। আর বুঝবেন কি করে? এই যেই সরকার, অন্তর্বর্তী সরকার, এই ক্ষমতায় এসেই কিন্তু ভারত বিরোধিতা শুরু করে দিয়েছে, এবং সেই অন্তর্বর্তী সরকারেরই এক্সটেনশন হয়েছে এই জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি। তো ভারত বিরোধিতা, এটা আমরা জানি যে এটা একটা গেট পাস। বাংলাদেশের রাজনীতি করতে হলে আপনার ভারত বিরোধিতা করতেই হবে, কোনো অসুবিধা নাই, সেটা আপনি করতেই পারেন। কিন্তু ভারত এবং পাকিস্তানকে যখন এক কাতারে নিয়ে আসবেন, এটা খুবই আপত্তিকর। পাকিস্তান বাংলাদেশের 30 লক্ষ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। পাকিস্তান বাংলাদেশকে 24 বছর শোষণ করেছে। পাকিস্তান বাংলাদেশের 2.5 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে, তাদের ইজ্জত লুণ্ঠন করেছে, লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছিল পাকিস্তান। এবং সেই পাকিস্তানের বিপরীতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল।
বাংলাদেশের জন্য ভারত দুতিয়ালি করেছে। ভারত বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, তাদেরকে খাওয়াইয়ে পরাইয়ে রেখেছিল, তাদেরকে নিরাপত্তা দিয়েছিল, তাদেরকে ট্রেনিং দিয়েছিল, জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সোচ্চারভাবে কথা বলেছিল, বিশ্বে জনমত গড়েছিল এবং ভারত নিজেদের সৈন্য পাঠিয়ে, নিজেদের অস্ত্রশস্ত্র বিমান গোলাবারুদ পাঠিয়ে, নিজেদের সেনাদের জীবন উৎসর্গ করে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে স্বাধীন করতে সাহায্য করেছিল। এবং স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার কথা যখন বলবেন আপনি ভারতের কথা বলতে হবে। এবং রক্তের ঋণ শোধ করা এত ইজি না, কিন্তু আপনারা এতটাই রাজাকার, এতটাই অকৃতজ্ঞ যে ভারত এবং পাকিস্তানকে এক কাতারে ফেলছেন। আমি বলছি না যে আপনার রাজনীতি পাকিস্তানপন্থী হতে হবে, চীনপন্থী হতে হবে, আমেরিকাপন্থী হতে হবে, রাশিয়াপন্থী হতে হবে, ভারতপন্থী হতে হবে, না। আমি বলছি আপনার রাজনীতি আপনার জনগণের পন্থী হোক, আপনার রাজনীতি বাংলাদেশ পন্থী হোক, কিন্তু পাকিস্তান মানে বাংলাদেশের প্রেক্ষাপটে পাকিস্তান এবং ভারত এক কাতারে থাকতে পারে না। তো আবার যেটা বলতেছিলাম যে এইটা তো এই যে এই জাতীয় নাগরিক পার্টিটা, বাংলা ইংলিশ মিলিয়ে হজবরল যেই পার্টিটা, এই পার্টিটা আবার এখানে সুপার 10 তারা তৈরি করেছে। কেউ কেউ এদের মধ্যে সুপার 10 মানে কমিটিতে 10 জন উচ্চ পদে যারা আছে, এদের অনেকেই কিন্তু এখনো পড়াশোনা শেষ করে নাই, তো তারা সুপার 10 হয়ে গেছে, এত মেধাবী। তো এই পার্টিটা কিন্তু কিংস পার্টি তারা বলছে না, কিন্তু আমি বলবো যে এটা একটা কিংস পার্টি, এবং শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো। এবং কিংস পার্টির এই অন্তর্বর্তী সরকার থেকেই এটার এই সুতা টানা হচ্ছে বা যা করার রসদ সরবরাহ করা হচ্ছে। এবং অলরেডি 2 জন এখনও রয়ে গেছে সেই সরকারের মধ্যে, এবং তারা প্রধান উপদেষ্টার আশীর্বাদও নিয়ে এসেছে। আর 2 জন রয়ে গেছে, সময় বুঝে এই 2 জনও আসবে, মানে ওইখানে থেকে সরকারকে তাদের পক্ষে যা যা করার জন্য সেইভাবে পরিচালনা করবে। তো আমরা সেই সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ভারত বিরোধিতা মানে প্রচণ্ডভাবে শুরু করেছে। তারা এসেই ওয়ার্নিং দিয়েছে ভারতকে যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে 7 সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে। আমরা দেখেছি এক আবাল উপদেষ্টা বলেছিল হিমালয় থেকে সুন্দরবন, হিমালয় থেকে বঙ্গোপসাগর, তারা বৃহত্তর বাংলাদেশের বৃহত্তর বাংলা, বিহার, উড়িষ্যা দিয়ে একটা বৃহত্তর ম্যাপও দিয়ে দিছিল বাংলাদেশের। কিছুদিন আগে আবার 2 ঘন্টা পরে সেটা উঠিয়ে নিয়েছে। এটা কিন্তু তারা করতেছে। এই সার্ভিস আলম বা সার্ভিস মলম, সার্জিস আলম, হোয়াটএভার ইউ সে, আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুঙ্কার দিয়েছে, মোদীকে জানিয়ে দিতে চাই, মানে মই কি হনুরে আর কি। তো এরকম, এবং এইটা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতীয় বিদেশ মন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর কিন্তু এই মাস্কাটে, তিনি ওমানের মাস্কাটে কিন্তু এই যখন এই যে লাস্টে কিছুদিন আগে যেই বৈঠক হয়েছিল সেইখানে সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন সরকারের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ভারত বিরোধী যেই বক্তব্য দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আমরা ওয়াকিবহাল, এবং বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সাথে কোন ধরনের সম্পর্ক রাখতে চায়। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা যদি এই অন্তর্বর্তী সরকারের গত কিছুদিনের কাজকর্মগুলি দেখি, একদিকে ভারতের সাহায্য তারা চায়, অন্যদিকে তারা ভারত বিরোধিতা উস্কে দিচ্ছে। তো এবং এইটার আঁচড় পড়তেছে বাংলাদেশের পাঠ্যপুস্তকে। বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে ভারতের ভূমিকা, শেখ মুজিবুর রহমানের ভূমিকা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধকালীন
সরকার, সেই সরকারের ভূমিকা, এইগুলি খর্ব করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ভারতের নাম নিশানাও বই থেকে মুছে ফেলা হচ্ছে। তারপরে আমরা দেখেছি যে আগে বইগুলিতে যেই লেখা ছিল যে ভারত প্রথম দেশ, যেই দেশটি নাকি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, প্রথম দেশ ভারত। কিন্তু এবারে যেই বই ছাপানো হয়েছে সেই বইতে ভারতের নাম উঠিয়ে সেইখানে দেওয়া হয়েছে ভুটান হলো প্রথম দেশ যেটা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। এখন যেই মুক্তিযুদ্ধটাই সংগঠিত করেছে ভারত, যেই মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে ভারত, যেই ভারত বাংলাদেশের পক্ষে সারা বিশ্বে জনমত গড়ে তুলেছে, দুতিয়ালি করেছে, সেই দেশ স্বীকৃতি প্রথম দেয় না। মানে বলা চলে যে ভারতই বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছে। এখন সেই ভারতের যেই স্বীকৃতিটাকে বাদ দিয়ে তারা এখন বলতেছে যে ভুটান নাকি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে। আর ভুটান যদি স্বীকৃতি প্রথম দিয়েও থাকে, সেটা কিন্তু ভারতের অনুরোধেই হোক বা ভারতের প্রচেষ্টায়, প্ররোচনায়, যেইভাবেই হোক, সেখানে কিন্তু ভারত নির্ভরতা একটা আছে। ভুটান এমনি এমনি হুট করে একটা দেশকে স্বীকৃতি দিয়ে দেয় না, যেখানে তার পার্শ্ববর্তী একটা নিয়ামক রাষ্ট্র ভারত যেখানে ইনভলভড। কিন্তু তারা সামহাউ তারা ভারতকে ছোট করে দেখতে চায় এবং সেটা করতেছে। তো এই প্রসঙ্গে তারা বলেছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে যেই বইয়ে এইগুলি লেখা ছিল সেগুলি পুরানো সিলেবাসের বই, এখন আমরা নতুন সিলেবাসের বই তৈরি করতেছি, সুতরাং পুরান জিনিস বাদ হয়ে গেছে। কি সিম্পল কথা, ইতিহাস। সুতরাং আপনার যখন নতুন সিলেবাস তৈরি করবেন তখন আপনার ইতিহাসও বদলে যায়। বাংলাদেশ সেটা দেখাচ্ছে যে তারা ইতিহাস পাল্টায় দিতে ওস্তাদ। আমরা এই প্রসঙ্গে এই যে বর্তমানে আমেরিকা এবং ইউক্রেনের বিষয়টা একটু লক্ষ্য করি। দেখেন, ইউক্রেনকে রাশিয়ার বিপক্ষে আমেরিকা অনেক সাহায্য করেছে এবং সেটা ইউক্রেন বলতেছে যে প্রায় $150 বিলিয়ন সাহায্য করেছে, আমেরিকা বলতেছে যে $350 বিলিয়ন। তার জন্য আমেরিকা ইউক্রেনকে বলেছে যে তোমাদের ভূগর্ভস্থ যেই মিনারেল, যেই ম্যাটেরিয়ালগুলি আছে, মাইন আছে বা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলি আছে, ভূগর্ভস্থ যেই সমস্ত মূল্যবান ধাতু আছে, সেই ধাতুর ভাগ আমাদেরকে দিতে হবে। এবং তারা মোটামুটি অর্ধেক ভাগ চেয়েছে, $500 বিলিয়ন তারা মানে তারা চেয়েছে। তাদের বক্তব্য হলো যে আমরা এই ইউরোপিয়ানরা তোমাদেরকে সাহায্য করেছে, তারা কিন্তু তোমাদেরকে বিনা পয়সা মানে এটা খয়রাতি দান করে নাই, তারা তাদের টাকা উঠায় নিবে। তাহলে আমরা কেন ধরা খাবো? আমেরিকা কেন আমাদের জনগণ তোমাদেরকে কেন ফ্রি মানি দেবে? আমরাও আমাদের টাকা ফেরত চাই এবং এই টাকা ফেরত দিতে হলে তোমাদেরকে আমাদের সাথে চুক্তি করতে হবে যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলি আমরা ডেভেলপ করব এবং আমরা সেখানে এটার মধ্যে আমাদের একটা অংশীদার থাকবে এবং সেটা ধারণা করতেছে $500 বিলিয়ন। এদিকে আবার ইউক্রেন বলেছে যে আমরা এরকম চুক্তি করতে চাই না যে এটা দেশ বিক্রি করার শামিল, কিন্তু দেশ বিক্রি কিন্তু ইউক্রেনকে করতেই হবে। ইট ইজ লুকিং লাইক দ্যাট। তারপরে এটা নিয়ে দেন দরবার হয়েছে এবং আজকে আপনারা দেখেছেন হোয়াইট হাউসে কি অবস্থা। হোয়াইট হাউসে আপনারা দেখেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে নাস্তানুবাদ করে ছেড়েছে এবং তারপরে তাদের কথাবার্তায় বনে নাই এবং হোয়াইট হাউস থেকে বাইর করে দিছে, বলছে যে তুমি যখন শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হবা তখন তুমি আইসো আমার কাছে। তাদের এই বক্তব্যটা একটু শোনেন। You're in no position to dictate what we're going to feel.
We're going to feel very you will good. Feel influence. We're going to feel very I'm good and telling very you, strong. You will feel influence. You're right now not in a very good position. You've allowed From the yourself very- to be in a from very the bad very position, beginning and of he the happens war. to be right about From the it. very beginning of the war. You're not in a Mr. good Brown, position. I was You don't have the listening. cards right now. With us, you start having not playing cards. cards. Right now, you don't. I'm very You're playing serious, cards. Mr. President. You're I'm playing very cards. serious. You're gambling I'm the with the president lives in of war. millions of people. You think- You're gambling with World War III. What do you think You're about- gambling with what do you World think War III. And Yeah. what you're doing is very disrespectful to the country, this country. I'm That's willing back to to you. respect you. Far more than a lot of people said I'm willing to they respect should you. have. Have you said thank you once this A lot entire of meeting? times. No, in this Even entire meeting, today. have you said thank Even you? today. You went to Pennsylvania and campaigned for the opposition in October. Offer some words of appreciation for the United States of Yes, America yes. and the president who's trying to save your country. Please, you think that if you will speak very loudly about the war, you He's can... not speaking loudly. He's not Yeah. speaking loudly. Your country's Can I- in big can- trouble. can I Wait a answer? minute. No, Can you've I done a lot answer? of talking. Your country is in big trouble. I know. You're not I winning. know. You're not winning this. I... You have a damn good chance of we are coming out staying- okay because of Mr. us. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks You haven't in been this alone. cabinet, You and haven't not been only alone. in this We cabinet. gave you, I- through I this said thank stupid you. president, $350 billion. You We voted gave for you your military president. equipment. You And you voted men for are your brave, president. but they had to use our military. What about just- If you didn't have You our invited military me- equipment, you invited if me you to didn't speak. have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 okay? days, I heard it from Putin. In 3 days. You have to be thankful. You don't have the I'm cards. thankful. You're buried there. Your people are dying. tell you You're again, running I low on know. soldiers. Don't- Listen, don't please, you're running Mr. low Brown. on soldiers. It would be a damn good thing. Mr. And then Brown. then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I want this. Look, if you can get a ceasefire right now, I tell you, you take it so the bullets stop flying and your men stop getting Of killed. course, we want to stop. তো দর্শক, এই যে দেখেন, এরপরে এই তাকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে এবং বলছে যে তুমি যখন রেডি হইবা তখন আইসো। এরপরে সে টিভিতে গিয়ে কিন্তু সে ক্ষমা চেয়েছে। এই ভলোদিমির জেলেনস্কি ক্ষমা চেয়েছে এবং আমেরিকার মানুষকে একবার না, দুইবার না, জেডি ভ্যান্স বলেছে তুমি তো আমেরিকাকে ধন্যবাদ দাও নাই, তখন সে একই স্টেটমেন্টের মধ্যে পরপর 4 বার ধন্যবাদ দিয়েছে আমেরিকাকে। 4 বার প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছে, আমেরিকার জনগণকে ধন্যবাদ দিয়েছে, আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ দিয়েছে, মানে 4 বার। বুঝেন, ফান্দে পুরাম মানে বগা কান্দে। তো এনিওয়ে, ভারত কিন্তু সেই রকম আজকে আমেরিকা যেভাবে ইউক্রেনকে ডিকটেট করতেছে এবং আমেরিকা যা যা চায় ইউক্রেন কিন্তু দিতে বাধ্য, দিতে হবে। তা না হলে ইউক্রেন টিকতে পারবে না। ওকে, ভারত কিন্তু একই পজিশনে ছিল। ভারত কি বাংলাদেশের সাথে সেইভাবে ট্রিট করেছে? ভারত কিন্তু বাংলাদেশ থেকে তাদের সৈন্যগুলি ফিরিয়ে নিয়েছে। প্রথমেই শেখ মুজিব বাংলাদেশে না গিয়ে নয়াদিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে বলেছিল যে সৈন্য ফিরিয়ে নিতে হবে। ভারত কিন্তু এটা নিয়ে কোনো ধরনের দেন দরবার করেনি। ভারত সৈন্য ফিরিয়ে নিয়েছে, বরং বাংলাদেশের সাথে একটা ডিফেন্স চুক্তি করেছে 25 বছরের জন্য, যে বাংলাদেশকে তারা নিরাপত্তা প্রদান করবে। বাংলাদেশের কোনো স্টেক ভারত চায়নি। ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে একটা অংশ কার্ভ করে নিয়ে যেতে পারত, তারা সেটাও করেনি। বাংলাদেশের সম্পদের উপর ভারত কোনো অধিকারও ফলায়নি। মানে পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে একটা দেশ, বিজয়ী দেশ, একটা দেশে গিয়ে সেইখান থেকে শূন্য হস্তে ফিরে আসে এত তাজা প্রাণ, এত রক্ত ঝরানোর পরে। বাট দ্যাটস হোয়াট ইন্ডিয়া ডিড। কিন্তু বাংলাদেশের এই নেমক হারামরা সেই ইন্ডিয়ার অবদান স্বীকার করতেছে না, উল্টা ভারতকে পাকিস্তানের সাথে তুলনা করতেছে। এই জন্যই আমি বলতেছিলাম যে রাজনীতি, আমি জানি না হোয়াট ওয়াজ দি সিচুয়েশন দেন, হোয়াই ইন্দিরা গান্ধী ডিড হোয়াট শি ডিড, কিন্তু
দেখুন আজকে কোনো দেশ কিন্তু কোথাও গিয়ে তাদের ব্লাড সোয়েট, তাদের জনগণের ত্যাগ এগুলিকে দিয়ে সেইখান থেকে কিন্তু শূন্য হস্তে ফিরে না কোনো দেশ। নো কান্ট্রি ডাজ ইট, বাট ইন্ডিয়া ডিড ইট ফর বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ কি সেটা মনে রেখেছে? রাখেনি, মনে রাখেনি এবং রাখবেও না। কারণ এখন বাংলাদেশে রাজনীতিতে টিকে থাকতে হলে আপনাকে ভারত বিরোধী হতেই হবে। ভারত বিরোধী না হলে আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। ওই যে একটা এই গত ক্রিকেট বিশ্বকাপে মনে আছে আপনাদেরকে, আপনাদের যে কলা গাছ, ভারতের বিরুদ্ধে একটা কলা গাছ জিতলেও বা খেললেও সেই কলা গাছকেই তারা সমর্থন করবে। তাদের হেট্রেডটা, ভারতের হেট্রেড বিরুদ্ধে তাদের যে ঘৃণাটা কতটুকু ইনগ্রেইন্ড, জাস্ট এইটা থেকে বোঝা যায় যে কতটুকু ডিপ রুটেড হেট এগেনস্ট ইন্ডিয়া এই বাংলাদেশিরা পজেস করে। চিন্তা করে দেখেন যে ভারতের বিরুদ্ধে মানে, সুতরাং তারা কিন্তু ক্রীড়াপ্রেমিক না। ক্রীড়াপ্রেমিকরা যারা ভালো খেলবে বা মানে ভালো মন্দ না, যে ক্রীড়াপ্রেমিকরা একটা দলকে, নির্দিষ্ট দলকে সমর্থন করবে যে আমি এই দলের সমর্থক, সেটা ভালো হোক মন্দ হোক ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি যখন বলবেন যে এই দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়াইলে আমি সাহায্য করব, সাপোর্ট করব, দ্যাট মিনস আপনি ক্রীড়ামোদী না, আপনি হইছে ভারত বিদ্বেষী, সিম্পল। এবং এটাকে যদি আরেকটু এগিয়ে নেই তাহলে ভারতের সাথে আপনারা হিন্দুকে ইকুয়েট করেন যে ভারত হচ্ছে হিন্দু দেশ। সুতরাং আপনার এই হিন্দু বিদ্বেষ, বেসিকলি হিন্দু বিদ্বেষের কারণে আপনারা এই ভারতের বিরোধিতা করেন। এদের হিন্দু বিদ্বেষটাও কিন্তু এই যে চিন্ময় প্রভুরে যে গ্রেপ্তার করেছে মিথ্যা মামলা দিয়ে, এটার মধ্যে আরও বেশি প্রকটভাবে প্রকাশিত হয়েছে। জাতীয় পতাকা, সেইখানে একটা সেই পতাকার সাথে একটা গেরুয়া পতাকা লাগাইছে, তাতে করে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বা কোরআন অশুদ্ধ হয়ে গেছে মনে করে। কিন্তু আমরা যখন দেখেছি যে জাতীয় পতাকা পায়ের নিচে লুটুপুটি খায়, জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে, আমরা দেখেছি প্রথমে আইসিসের পতাকা, তারপরে প্যালেস্টাইনের পতাকা, তার নিচে বাংলাদেশের পতাকা। এ তো প্রকাশ্যে ঢাকা শহরে মিলিটারির সামনে, পুলিশের সামনে। কই তখন তো কোরআন অশুদ্ধ হয় না, মহাভারত অশুদ্ধ হয় না। কিন্তু সেই চিন্ময় প্রভুর একটি সবার আশেপাশে কে বা কারা একটা গেরুয়া পতাকা ঝুলিয়ে রেখেছিল, তার দায় আজকে নিতে হয় চিন্ময় প্রভুকে, এবং তাকে মানে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে দিনের পর দিন জামিন ছাড়া, জামিনের শুনানিও করতে পারে না, নানান টালবাহানা করে করে এই শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, সিলেট সর্বত্র আমরা আইসিসের পতাকা দেখতেছি, আমরা প্যালেস্টাইনের পতাকা দেখি, আমরা বাংলাদেশের পতাকার অবমাননা দেখি। কই তখন এইটার জন্য তো কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে না, বা কাউকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না, বা সেরকম চিল্লাফালাও হচ্ছে না যে ও জামাতে ইসলামীরা এটা করেছে, বা বিএনপি করেছে, বা এই যে নাগরিক কমিটি করেছে না। কিন্তু আপনারা সেই পতাকার জন্য আপনারা ইসকনের বিরুদ্ধে শুরু করে দিয়েছেন আন্দোলন, অথচ ইসকনের কোনো নিজস্ব কোনো পতাকাই নাই। একটা দুইটা ইসকন ধরো, দৈরা দৈরা জবাই করো, এগুলি হয়েছে আপনাদের স্লোগান। তো এই বাংলাদেশে এই দল হিন্দু বিদ্বেষী না হইলে, ভারত বিদ্বেষী না হইলে এটা চলে না। এবং এই আজকে যেই জাতীয় নাগরিক পার্টি হয়েছে, তাদেরও কিন্তু ওই মোডাস অপারেন্ডি মোটিভটা কিন্তু একই, যে জনগণকে বিভ্রান্ত করো, ভারতের বিরুদ্ধে বলে, হিন্দুদের বিরুদ্ধে বলে, আর কথার ফুলঝুরি ছিটিয়ে মানুষকে বিভ্রান্ত করো, আর কিছুই না। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।